চিড়িয়াখানা। আচ্ছা, এই নামটা শুনলে আমাদের বেশিরভাগের মনে কি ভেসে ওঠে? ছোটবেলায় পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার স্মৃতি, বাঘ সিংহ দেখে অবাক হওয়া, তাই না? আজকের দিনে আমরা চিড়িয়াখানাকে যেভাবে দেখি, মানে একটা শিক্ষামূলক আর পশুপাখি সংরক্ষণের জায়গা হিসাবে, এর চেহারাটা কি সবসময়ই এমন ছিল? সত্যি বলতে একেবারেই না। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই আমরা হাজার হাজার বছরের এক লম্বা সফরে বেরিয়ে পড়ব। চলুন কিছু উৎসের সাহায্য নিয়ে আমরা চিড়িয়াখানার এই দারুণ ইন্টারেস্টিং বিবর্তনটা একটু দেখে নিই। চিড়িয়াখানার ইতিহাসটা কিন্তু অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়েছে। একদম প্রাচীনকালের মেনেজারি থেকে শুরু করে আজকের দিনের আধুনিক কনজারভেশন সেন্টার বা সংরক্ষণ কেন্দ্র হয়ে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপেই এর উদ্দেশ্য আর গঠনে বিশাল পরিবর্তন এসছে। চিড়িয়াখানার গল্পটা শুরু হচ্ছে এমন একটা জায়গা থেকে যা আজকের দিনের ধারণার সাথে একদমই মেলে না। এর সবথেকে পুরনো যে রূপটা তাকে বলা হতো ম্যানাজারি। তো এই ম্যানেজারি জিনিসটা আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল পুরোপুরি সম্পদ আর ক্ষমতা দেখানোর একটা উপায়। রাজা বাদশাহ আর ধনী শাসকরা দূর দূরান্ত থেকে অদ্ভুত সব প্রাণী সংগ্রহ করতেন শুধু নিজেদের প্রতিপত্তি বোঝানোর জন্য। ভাবা যায় এটা ছিল প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণের একটা জীবন্ত প্রতীক। একবার ভাবুন তো, সেই ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে ৫,৫০০ বছর আগে, মিশরের ফারাওদের কাছে জলহস্তী আর হাতির ব্যক্তিগত সংগ্রহ ছিল। কিংবা ধরুন লন্ডনের টাওয়ারে একটা পোলার বিয়ার বা মেরু ভালুক রাখা হতো, যাকে আবার টেমস নদীতে সাঁতার কাটার জন্য ছেড়ে দেওয়া হতো। এই উদাহরণগুলোই বুঝিয়ে দেয় যে এই প্রথাটা কতটা পুরনো আর সারা বিশ্বে কতটা ছড়িয়ে পড়েছিল। এরপর এলো একটা বিরাট পরিবর্তন। রেনেসাঁ আর এনলাইটনমেন্টের হাত ধরে মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞানের প্রতি একটা নতুন আগ্রহ জন্মালো, আর এই জানার আগ্রহটাই চিড়িয়াখানার উদ্দেশ্যকে একেবারে আমূল বদলে দিল। এই সময়টাতেই চিড়িয়াখানার উদ্দেশ্যটা যেন নাটকীয়ভাবে পাল্টে গেল। শুধু ক্ষমতা দেখানোর বদলে নতুন লক্ষ্য হয়ে দাঁড়াল গবেষণা আর জ্ঞান অর্জন করা। প্রাণীগুলো আর শুধুই রাজার সম্পদের প্রতীক রইল না, বরং হয়ে উঠল জীবন্ত জ্ঞানের উৎস। এই নতুন ধারার পথ দেখিয়েছিল ভিয়েনার টিয়ার গার্ডেন, শোনব্রুন আর লন্ডনের জুলজিক্যাল সোসাইটি। বিশেষ করে লন্ডন চিড়িয়াখানাকেই কিন্তু প্রথম সায়েন্টিফিক জু বা বৈজ্ঞানিক চিড়িয়াখানা হিসেবে ধরা হয়। বলা যায় আজকের আধুনিক চিড়িয়াখানার ভিত্তিটা তারাই তৈরি করেছিল। বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি একটা জরুরি ব্যাপার বুঝতে পারলেন। প্রাণীদের স্বাভাবিক আচরণ যদি জানতে হয়, তাহলে তাদের একটা স্বাভাবিক পরিবেশ দিতে হবে। এই ভাবনাটা থেকেই কিন্তু লোহার খাঁচার বদলে প্রাকৃতিক পরিবেশের মতো করে এনক্লোজার বা ঘেরাটোপ তৈরির ধারণাটা আসে। এরপর এলো বিংশ শতাব্দী, আর চিড়িয়াখানাগুলোকে আবারও বদলাতে হলো। বিশ্বযুদ্ধ আর লাগামহীন শিকারের কারণে বন্যপ্রাণীর সংখ্যা তখন সাংঘাতিকভাবে কমে আসছিল। এটা শুধু প্রাণীদের জন্যই সংকট ছিল না, এটা আসলে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক নতুন দিক খুলে দিয়েছিল। ঠিক তখনই চিড়িয়াখানাগুলো আর শুধু প্রদর্শনী বা গবেষণার জায়গা থাকল না, বরং প্রাণীর সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হল। তাদের নতুন লক্ষ্য দাঁড়ালো মূলত তিনটে। প্রথমত, প্রাণীদের কল্যাণ নিশ্চিত করা; দ্বিতীয়ত, বিলুপ্ত হতে বসা প্রাণীদের জন্য প্রজনন কর্মসূচি চালানো; আর তৃতীয়ত, সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। আর এই নতুন লক্ষ্য কিন্তু দারুণ সাফল্য এনেছে। যেমন ধরুন প্রিজ ওয়ালাস্কির ঘোড়া বা আরবীয় ওরেক্স। এই প্রজাতিগুলো আজ যে পৃথিবীতে টিকে আছে, তার পেছনে মূল অবদানটাই হল চিড়িয়াখানার সফল প্রজনন কর্মসূচির। বিশ্বজুড়ে চিড়িয়াখানাগুলো এখন একসাথে মিলেমিশে কাজ করে প্রাণীদের জিনগত বৈচিত্র্য রক্ষা করার জন্য। এত সব ভালো দিক থাকা সত্ত্বেও আধুনিক চিড়িয়াখানা নিয়ে একটা বড় নৈতিক বিতর্ক কিন্তু আজও চলছে। মূল প্রশ্নটা হল, বন্যপ্রাণীকে এভাবে আটকে রাখাটা কি আদৌ নৈতিক? কাজটা কি ঠিক? দেখুন, এই বিতর্কের দুটো দিকই কিন্তু বেশ শক্তিশালী। একদিকে যেমন চিড়িয়াখানা বিপন্ন প্রজাতিকে রক্ষা করে, গবেষণা ও শিক্ষায় সাহায্য করে, অন্যদিকে বিরোধীরা বলেন যে বন্দি দশা প্রাণীদের জন্য মানসিক চাপ তৈরি করে। এর ফলে স্টেরিওটাইপের মতো সমস্যা দেখা দেয়, মানে প্রাণীটা কোনো কারণ ছাড়াই একই রকম অস্বাভাবিক আচরণ বারবার করতে থাকে। আর তাছাড়া কোনো ঘেরাটোপিত আর আসল বনের সমান হতে পারে না, তাই না? আমেরিকান হিউম্যান সোসাইটির মতো বড় বড় সংস্থাগুলো মনে করে ভালো মানের সার্টিফাইড চিড়িয়াখানাগুলো কিন্তু সংরক্ষণ এবং জনশিক্ষার মাধ্যমে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার ঠিক তার উল্টো দিকে পেটার মতো প্রাণী অধিকার সংস্থাগুলোর মতে চিড়িয়াখানার মূল উদ্দেশ্য এখনও সেই বিনোদনই, আর এটা মানুষকে এই ভুল বার্তা দেয় যে নিজেদের বিনোদনের জন্য প্রাণীদের আটকে রাখাটা ঠিক। তো এই বিতর্কের মধ্যেই আজকের বিশ্বে চিড়িয়াখানাগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কিন্তু তাদের ভবিষ্যৎ কি?
তাদের গল্পটা কোন দিকে এগোচ্ছে? প্রতি বছর সারা পৃথিবীতে ৭০ কোটিরও বেশি মানুষ চিড়িয়াখানা আর অ্যাকোয়ারিয়ামে যান। ভাবা যায় ৭০ কোটি! এই বিশাল সংখ্যাটাই প্রমাণ করে যে বিতর্ক যতই থাকুক না কেন, এই প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয়তা আর প্রভাব কতটা ব্যাপক। তাহলে একজন সচেতন দর্শক হিসাবে কি করা যেতে পারে? একটা খুব জরুরি কাজ হলো এমন চিড়িয়াখানায় যাওয়া যা AZA অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামসের মতো বড় কোনো সংস্থার দ্বারা স্বীকৃত বা সার্টিফাইড। এই স্বীকৃতিটা নিশ্চিত করে যে ওই চিড়িয়াখানাটি প্রাণী কল্যাণ, তাদের যত্ন আর শিক্ষার ব্যাপারে আন্তর্জাতিক মান বজায় রাখে। ম্যানেজারের সেই ক্ষমতা দেখানোর জায়গা থেকে শুরু করে আজকের দিনের কনজারভেশন বা সংরক্ষণের কেন্দ্র হয়ে ওঠা পর্যন্ত চিড়িয়াখানার এই যাত্রাটা সত্যি অসাধারণ। কিন্তু গল্পটা তো এখানেই শেষ হচ্ছে না। জলবায়ু পরিবর্তন আর জীববৈচিত্র্য কমে যাওয়ার এই কঠিন সময়ে চিড়িয়াখানাগুলোর ভূমিকা হয়তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমাদের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে তাদের ভূমিকা ঠিক কী হবে, এই প্রশ্নটাই হয়তো তাদের বিবর্তনের পরের অধ্যায়টা লিখে দেবে।